প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মীর মোস্তাফিজুর রহমান। আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস। দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। ইউরোপিয়ান ইউনিয়ন ও চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে ২২ রাজ্যের মামলা। বিএনপি ও খেলাফত মজলিস এবছরই নির্বাচন চায়। দুই দলের মধ্যে ২ ঘণ্টা বৈঠক। বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি। শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন উত্তাল গাজীপুর। বাংলাদেশ প্রতিদিন, ভোটে মিত্র খুঁজছে সবাই, হতাশা বাড়ছে ব্যবসায়ীদের। ফাঁসছেন সেই ডিসিএসপিরা। ২০১৮ নির্বাচনে জালিয়াতি প্রতারণা অনুসন্ধানে দুদক। মানব জমিন, ট্রাম্পের নির্বাহী আদেশে তোলপাড় বিপাকে বাংলাদেশিরাও। জুলাই হত্যা, স্বজনের কবর শনাক্ত করতে পারছেন না তারা। বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি অতঃপর। সমকাল, মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। এনবিআরের আদেশ জারি। 10 পণ্য ও সেবায় ভ্যাট কমল। ডক্টর ইউনূস গ্র্যান্ডি বৈঠক। জাতিসংঘ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সহায়তা দেবে। প্রতিদিনের বাংলাদেশ, খেলাপিদের জন্য আসছে বিশাল ছাড়। খবরের কাগজ, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন, চুরির অর্থ ফেরাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। আমাদের সময়, দুদক রাতের ভোটের কুশীলবদের খুঁজছে। সংস্কারের সব প্রস্তাবে একমত নয় বিএনপি। দেশ রূপান্তর, গণ অভ্যুত্থানে হত্যা হামলা, সিসি ক্যামেরায় ভিনদেশি, আশ্চর্যবোধক চিহ্ন আছে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না। আমার দেশ, ছাত্রদের দল ঘোষণা 15ই ফেব্রুয়ারির মধ্যে। সময়ের আলো, পাকিস্তানি নাম্বার থেকে কল, বিমানের রোম ফ্লাইটে বোমার হুমকি, পাওয়া যায়নি কিছুই, নিরাপদে ঢাকায় অবতরণ। বাংলাদেশের ঋণ ছাড় পিছিয়ে দিল আইএমএফ। কালবেলা, মুক্তির পথে বিচার বিভাগ, গঠন করা হচ্ছে আলাদা সচিবালয়ে। দৈনিক দিনকাল, দিনের ভোট রাতে জড়িতদের অনুসন্ধানে দুদক। পলাতক হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ। দৈনিক করতোয়া, ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ। চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। তো এই সংবাদটি প্রতিটি সংবাদপত্রেই এসছে গুরুত্বের সঙ্গে। প্রধান শিরোনাম হিসেবেও এসেছে, সেটি হচ্ছে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে যোগ দিচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে উদ্ধৃত করে কয়েকটি শিরোনাম রয়েছে, তার মধ্যে বেশিরভাগ গুরুত্ব পেয়েছে চুরি যাওয়া অর্থ বাংলাদেশ থেকে প্রকৃত অর্থে মানে পাচার হয়ে যাওয়া বা চুরি যাওয়া যেভাবে বলি, সে অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন তিনি, এবং বাংলাদেশ দুর্নীতি দমনে কী কী পদক্ষেপ নিয়েছে তিনি সেগুলো তুলে ধরেছেন। না, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তারপরেই তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটি বড় প্রতিশ্রুতি ছিল হলো বিদেশে যে অর্থগুলি গত সরকারের আমলে পাচার হয়েছে সেই অর্থগুলি ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে এটা হয়তো কঠিন কাজ, বাট এই কঠিন কাজটি আমরা যে কোনোভাবে হোক আমরা এটা সম্পন্ন করব। তো আমরা আশা করি যে এইবার ডাভোস সম্মেলনে উনি গতকালকে গিয়েছেন, আজকে আমরা জানি যে উনি বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সাথে ওনার বৈঠক হয়েছে। এর মধ্যে আপনার ইউরোপিয়ান যে কমার্শিয়াল ব্যাংক তার প্রধানের সাথে উনি কথা বলেছেন, এবং সেইখানে কিন্তু উনি বিশেষভাবে বলেছেন যে
এই যে যে অর্থগুলি বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 15 বছর, সেই অর্থগুলি উনি ফেরত চাওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ব্যাংকেরও সহযোগিতা চেয়েছেন। তো আমরা আশা করি এটা হয়তো ওনার যে সারা বিশ্বে ওনার যে পরিচিতি আছে, ওনার যে খ্যাতি আছে, এটা হয়তো আমরা একটা বাড়তি সুবিধা পাবো যে ডক্টর ইউনূস যদি অ্যাপ্রোচ করেন, সেই অ্যাপ্রোচের ফলে হয়তো আমরা এটা যে কাঙ্ক্ষিত সময় তার চেয়ে আরও দ্রুত এই অর্থগুলি হয়তো ফেরানো সম্ভব হতে পারে, এবং সেটা যদি হয় এটা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য ভালো খবর হবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রতিদিনই শিরোনাম হচ্ছে, এবং আজকের শিরোনামটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনা পণ্যে শুল্ক আরোপের ঘোষণা। এইটা কিন্তু একটা, যেমন ট্রাম্পের এটা তো সেকেন্ড প্রেসিডেন্সি আপনি জানেন, এটা কিন্তু এটার ভালো দিক খারাপ দিক এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে উনি নির্বাচনে জেতার পরে। তো এখন আমি বেশ কিছু ব্যবসায়ীদের সাথে আলাপ করছিলাম, তারা কিন্তু একটা জিনিস সবাই বলেছেন যে ট্রাম্প আসার পরে এই যে ট্যারিফ বা শুল্ক হার বাড়াবেন কয়েকটি দেশের উপর, বিশেষ করে চীনের উপরে, এইটার কিন্তু একটা বড় সুযোগ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য হবে। কারণ হচ্ছে যে যখন উনি চীনা পণ্যের উপরে, চীনের থেকে আমদানির উপরে শুল্ক বাড়াবেন, তখন অনেক এন্টারপ্রেনার বা বিনিয়োগকারী বা শিল্প যারা উদ্যোক্তা, তারা কিন্তু চীন থেকে সরে বাংলাদেশের মতো দেশ খুঁজবেন যেখানে আপনার শ্রমমূল্য অনেক কম। তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। আপনি জানেন যে গতবার যখন উনি প্রথমবার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু চীন থেকে ব্যাপকভাবে বিদেশি বিনিয়োগকারীরা ভিয়েতনামে চলে এসেছে। ইভেন যারা চীনা উদ্যোক্তা তারাও কিন্তু তাদের শিল্প কারখানা অন্য দেশে স্থানান্তর করেছেন। এর উদ্দেশ্য ছিল যে এর ফলে যে ওই দেশ থেকে রপ্তানি করলে তাদের শুল্ক হার অনেক কম হবে। তো চীন থেকে রপ্তানি করলে যদি 25% শুল্ক হার হয়, বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো 10% হবে বা 15% হবে। তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। আমাদের ব্যবসায়ীরা, আমি গতকালকেও একটা সেমিনার ছিলাম, তারা বলেছেন যে যদি এই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারে, বাংলাদেশ সরকার যদি একটু উদ্যোগী হয়, বিদেশি এই সমস্ত বিনিয়োগকারী যারা চীনে এখন আর থাকতে যাচ্ছেন না, যেহেতু ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে চীন থেকে তাদের পণ্য রপ্তানিতে তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে বা তাদের লাভ কমে যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের মতো দেশে আসতে চায়। তো এইখানে আমাদের একটা বড় সুযোগ আছে। এই ধরনের বিনিয়োগকারীদের যদি আমরা এই দেশে অনুকূল পরিবেশ দিতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতিতে এটা একটা বড় ভূমিকা রাখবে। উদাহরণস্বরূপ তারা ফার্নিচার শিল্পের কথা কালকে আলোচনা হচ্ছিল, যেমন ফার্নিচার ভিয়েতনাম দেখা গেল যে 2014-15 সালে ভিয়েতনাম যত ফার্নিচার রপ্তানি করতো এখন তার 10 গুণ করে। কারণ চীনের যারা ফার্নিচার ব্যবসায়ী, চীন থেকে যারা ফার্নিচার আমেরিকায় রপ্তানি করতেন, তারা সব ভিয়েতনামে চলে এসছেন। আমরা যদি ওই রকম এইবার এই সুযোগে আমরা যদি বাংলাদেশে এরকম বিনিয়োগকারী আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত সেক্টরে, শুধু ফার্নিচার না, সব সেক্টরেই এই বিনিয়োগকারীরা যদি এখানে আসে, তাহলে বা আমাদের যারা লোকাল বিনিয়োগকারী আছে এখন দেশে, তারাও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পাবে। তো সরকারের উচিত এই ট্রাম্প 2 প্রেসিডেন্সি যেটা আমরা বলে থাকি, এই ট্রাম্প 2 প্রেসিডেন্সিতে এই শুল্কের যে ব্যাপারটি, এইটার সর্বোত্তম ব্যবহার করা। কূটনৈতিক সাংবাদিকতা আপনার দীর্ঘ ধারাবাহিকতা, এর সূত্র ধরে যদি আমরা প্রাসঙ্গিকভাবে চীনে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে চীনের বিষয়টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীনে গতকালকে যে মিটিংটি করেছেন, এটা ছিল তার প্রথম বৈঠক। বাংলাদেশের এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠকে অনেকগুলি ভালো জিনিস আমরা পেয়েছি, যেমন চীন নীতিগতভাবে রাজি হয়েছে আমাদের যে চীনা বৈদেশিক ঋণ, সেই ঋণের যে মেয়াদ 20 বছর, এটা আমাদের প্রস্তাব ছিল এটাকে 30 বছর করার, চীন এটা রাজি হয়েছে। আমরা বলেছিলাম তাদের সুদের হার এখন 2 থেকে 3%, মানে চীন যে আমাদের ঋণ দিয়ে থাকে সেই ঋণের সুদ হার। আমাদের উপদেষ্টা অনুরোধ করেছেন এটাকে 1%-এ নামিয়ে আনার জন্য। চীনের যে ঋণদান সংস্থা চায়না ডেভেলপমেন্ট এজেন্সি, ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, তারা বলেছেন তারা এটা বিবেচনা করবেন। আরও একটি ইন্টারেস্টিং জিনিস বা পজিটিভ ইতিবাচক জিনিস, সেটা হচ্ছে যে এলডিসির পরে যে আমাদের যে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই চীন থেকে, চীন এইটা 26 থেকে আরও 3 বছর, 2026 সালের পরে আরও 3 বছর এটা
বাড়াতে রাজি হয়েছে, মানে আরও 3 বছর আমরা শুল্কমুক্ত সুবিধা পাবো চীনের বাজারে আমাদের পণ্য। এর পাশাপাশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এটা এখানে অফিসিয়ালি হয়তো বলা হয়নি, আমরা একটি MOU সাইন করেছি, একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যেটা আসলে এটা নবায়ন করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের পানি সম্পদ এর ক্ষেত্রে যে সহযোগিতা, আমরা গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি মানে আমরা প্রতিবেদনে পেয়েছি যে চীন বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পটি করছে ব্রহ্মপুত্র নদীর উপরে, চীনের অংশে। তো যখন চীনের অংশে ব্রহ্মপুত্র নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র বা বাঁধ হবে, স্বাভাবিকভাবে সেটা আমাদের ডাউন স্ট্রিমে যারা আমরা ব্রহ্মপুত্র নদীতে একটা আন্তর্জাতিক নদী, তো এইটা চীন থেকে ভারতে এসছে, ভারত থেকে বাংলাদেশে এসছে। এবং আপনি জানেন বাংলাদেশের কিন্তু সামগ্রিকভাবে আমাদের যে জলের উৎস তার একটি সিংহভাগ হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তা এটা আমাদের উদ্বেগের একটা কারণ ছিল, কিন্তু চীন বলেছে যে এইটা আসলে তারা এমনভাবে করতে চায় যে যাতে এইটা লোয়ার রাইপেরিয়ান যেমন বাংলাদেশ বা ভারত এই সমস্ত অঞ্চলে জলের ঘাটতি হবে না। তো এটা নিয়েও আলোচনা আমরা শুনেছি যে এই ধরনের আলোচনা হয়েছে। তো আমরা আশা করব যে চীন হয়তো এই ব্যাপারে একটু সচেতন থাকবে যে আমাদের নদীর যে আমাদের ন্যায্য হিস্সা, সেই হিস্সা থেকে যেন আমরা বঞ্চিত না হই। পাশাপাশি চীন GDI-এর কথা বলেছে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আপনি জানেন যে বেল্ট অ্যান্ড রোড নামে যে প্রজেক্ট ছিল চীনের, সেটার পরে এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার একটি বড় আকাঙ্ক্ষা হচ্ছে এই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাস্তবায়ন করা। বাংলাদেশকে এটা বছর 3 আগেই তারা প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভূ রাজনৈতিক কারণে যেহেতু চীনের এই ধরনের প্রকল্পগুলির সাথে আমরা তাৎক্ষণিকভাবে মানে সম্মতি দেওয়া আমাদের জন্য কঠিন, যেহেতু এখানে আমেরিকা বা ভারত এই ভূ রাজনৈতিক যে সমীকরণ আছে সেইখানে সবার সাথে আসলে আমরা যদি ভারসাম্য রাখতে চাই সম্পর্কের, সেইখানে একচেটিয়াভাবে কোনো একটি বিশেষ দেশের প্রতি সম্মতির এই বিষয়গুলি, চীনের এই প্রকল্পগুলির সাথে আমাদের সামঞ্জস্য কী ধরনের হবে বা আমরা সম্মতি দেবো কিনা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে এটা আমরা আন্তর্জাতিক যে নর্মস আছে বা আইন আছে সেটার মধ্যে যদি পড়ে আমরা হয়তো এটা সম্মতি আমরা দিতে পারি। উনি হয়তো কোনো কমিটমেন্ট দেননি, তবে ভবিষ্যতের জন্য উনি রেখে দিয়েছেন। আমি মনে করি এটা খুব ভারসাম্যপূর্ণ একটি কাজ উনি করেছেন। যখন আমরা চীনের সঙ্গে এই কথাগুলো বলছি, এর মধ্যে একটি শিরোনাম চোখে পড়ছে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি না অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযান চলছে, এবং অন্য একটি সংবাদপত্রের শিরোনামটি এরকম যে এরকম পদক্ষেপের প্রভাব বাংলাদেশিদের উপরেও পড়তে পারে। অবৈধ অভিবাসী ব্যাপারে স্বাভাবিকভাবেই এটা তো আমরা নীতিগতভাবে এটার বিরুদ্ধে যেতে পারি না। যে কোনো জিনিস যদি অবৈধ হয়, বেআইনি হয়, অবশ্যই আমরা এটা নীতিগতভাবে সমর্থন করতে পারি না। তবে এটা ঠিক যে আমেরিকাতে বহু বাংলাদেশি হয়তো বৈধভাবে যেতে পারেননি, কিন্তু তারা যাওয়ার পরে সেখানে থেকে যেতে চেয়েছেন। সেই সুযোগটা ট্রাম্প আসার পরে উনি যে নির্বাহী আদেশগুলি দিয়েছেন সেই সুযোগটা বন্ধ হয়ে যাবে। তবে এইটাও আমরা শুনেছি যে যারা বৈধভাবে গিয়েছেন বা যে সমস্ত বাংলাদেশি ছাত্র ওখানে লেখাপড়া করছেন, তারা যদি ওইখানে তাদের লেখাপড়া শেষ করার পরে তাদের মেধার ভিত্তিতে ওইখানে থেকে যাওয়ার সুযোগ পাবেন যদি তারা ওখানে চাকরি পায়। তো এই দিক থেকে যারা বৈধভাবে গিয়েছেন তাদের আসলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যারা অবৈধভাবে গিয়েছেন এই বিষয়টি আসলে রাষ্ট্রীয়ভাবে মানে যে কেউ সমর্থন করবেন না, এটা খুব স্বাভাবিক। তো আমরা মনে করি যে হয়তো যতখানি উনি রাজনৈতিক রেটরিক, আমরা যেটা বলি পলিটিক্যাল রেটরিক, সেই কারণে ওনার নির্বাচনের অন্যতম একটা ইস্যু ছিল অবৈধ অভিবাসীদের আগমন বন্ধ করা। তো আমেরিকান যে সোসাইটি, সেই সোসাইটি তো আসলে এই অভিবাসীদের উপরেই নির্ভর করে গড়ে উঠেছে। আজকের আমেরিকান সভ্যতা অভিবাসীদের সভ্যতা। তো সেক্ষেত্রে এটা কতখানি উনি বাস্তবায়ন করতে পারবেন বা আদৌ এটা কতখানি সম্ভব হবে, এটা আসলে আমাদের দেখার বিষয়। আমার মনে হয় না যে এখনই আমাদের মানে এটা নিয়ে উদ্বেগের তেমন কোনো কারণ রয়েছে। বাংলাদেশের সংবাদে আসি। মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা, এটি একটি শিরোনাম। এর নিচে আরেকটি ছোট শিরোনাম রয়েছে, NBR এর আদেশ জারি, 10 পণ্য ও সেবায় ভ্যাট কমল।
হ্যাঁ, এটা তো খুবই একটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়। আপনি জানেন যে এই সরকার আসার পরে আমরা অনেকবারই বলেছি যে এর যে অন্যতম বড়, আমরা যদি এই সরকারের সমস্ত আন্তরিকতার পেছনে আমরা যদি দেখি যে তাদের অনেক প্রয়াস ছিল, তারা সংস্কার চান, কিন্তু পাশাপাশি দ্রব্যমূল্য কিন্তু একটা বিরাট ব্যাপার, যেটা আসলে প্রত্যক্ষ প্রভাব জনগণের উপরে, তাই না? তো সেইখানে আমাদের মনে হয় যে সরকারের সেই ধরনের তৎপরতার অভাব ছিল, এজন্য দ্রব্যমূল্যের উপরে আমরা লাগাম সরকার টানতে পারেনি। আরেকটি বড় জিনিস হচ্ছে, আপনি জানেন যে আমরা বেশ বিগত সরকারের আমল থেকে যে বিষয়টি দেখেছি যে দ্রব্যমূল্য বাড়ার পেছনে যে সমস্ত কারণ রয়েছে তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে কিন্তু আপনি বেসরকারি খাতের কিছু কিছু ক্ষেত্রে আপনি একটি অসম প্রতিযোগিতা বা তাদেরকে এমনভাবে ছাড় দেওয়া হয়েছে যে আপনি মানে বাজারে হস্তক্ষেপ করার সুযোগ আপনি পাননি। আমি একটা উদাহরণ দিই, যেমন আপনি চিনির দাম ধরেন। চিনির দাম একসময় যখন সরকারি চিনি শিল্পগুলি ছিল, তখন চিনির দাম যেটা ছিল, সরকারি চিনি শিল্পগুলি যখন রুগ্ন হয়ে গেল বা এখানে যখন বেশ কিছু চিনিকল বন্ধও করে দেওয়া হলো, তখন কিন্তু বেসরকারি খাতের যে চিনিকলগুলি ছিল, অনেকে আশা করেছিল যে বেসরকারি খাতের চিনিকলগুলোর আসার পরে চিনির দাম কমবে। বাস্তবে দেখা গেল যে তারা একটা সিন্ডিকেশন তৈরি হয়েছে এবং তাদের ইচ্ছা মতো চিনির দাম বাড়ছে বা কমছে। এটা একটা বড় কারণ হলো যে আমরা তখন সরকারি খাত থেকে যে চিনি বাজারে হস্তক্ষেপ করার যে প্রক্রিয়া বা মেকানিজম, সেটা অনুপস্থিত। তো এক্ষেত্রে যেটা অনেকেই বলে থাকেন যে IMF বা বিশ্ব ব্যাংকের চাপে আমরা বেসরকারীকরণ করেছি, কিন্তু বেসরকারীকরণের ফলাফলের যেটা হয়েছে যে এখানে বেসরকারি খাতের যে সমস্ত উদ্যোক্তারা ছিলেন তারা কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেননি, বরঞ্চ তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা একটা সিন্ডিকেট করেছেন। এই সিন্ডিকেট করার সবচেয়ে বড় সুযোগ তারা পেয়েছেন যখন আমাদের সরকারি চিনি শিল্পগুলি বন্ধ হয়ে গিয়েছে। আপনি দেখেন যে আজকে অনেক আমরা বড় বড় গ্রুপের নাম জানি যারা 50,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকাটা তারা বাইরে পাচার করেছেন। অথচ এই যে চিনি শিল্প বা পাট শিল্প, এই শিল্পগুলিতে কিন্তু আমরা দেখি যে ভর্তুকির পরিমাণ ছিল 5,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা। এই ভর্তুকি যদি দেয়া হতো তাহলে আজকে আমরা বাজারে সরকারের একটা নিয়ন্ত্রণের জায়গা থাকতো, সরকার হস্তক্ষেপ করতে পারত। কিন্তু সরকারি খাতের সুগার মিল না থাকার কারণে, সরকারি খাতের পাটকলগুলি না থাকার কারণে, বস্ত্রকল না থাকার কারণে মার্কেটে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা সরকার হস্তক্ষেপ করতে পারছে না। পাশাপাশি ব্যাংকের এই টাকাগুলো কিন্তু এই বেসরকারি শিল্প কয়েকটি প্রতিষ্ঠান তারা বাইরে পাচার করে দিয়েছে। তা আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের আর্থসামাজিক যে কাঠামো বা অবস্থা, সেইখানে আপনি যদি সরকারি খাতে যে সামাজিক যে দায়বদ্ধতা থাকে, যেমন একটা সরকারি চিনি শিল্পে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, এবং ওই স্কুলে একটা আখ চাষের ছেলেও পড়তে পারে, যেটা আপনি বেসরকারি চিনি শিল্প ধরেন যারা এখন রিফাইনারি করেছে তাদের কিন্তু ওই দায়বোধটা নাই। তাদের যে মিল কারখানা, সেখানে কোনো স্কুল, মাদ্রাসা বা মসজিদ বা এই ধরনের কোনো উদ্যোগ নেই। এই জন্য আমরা বলি যে যেমন আপনি রেল বলেন বা বিমান বলেন, এখানে কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। রেলে আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা বিমানে ভর্তুকি দিচ্ছি, হাজার হাজার কোটি টাকা দিচ্ছি। তো বিমানের যে আর্থসামাজিক অবদান আমাদের রাষ্ট্রে, একটা পাট শিল্প বা একটা চিনি শিল্প তার অনেক বেশি অবদান। যেমন একটা আখ চাষের ছেলে, সে যদি ওইখানে রংপুর বা কুষ্টিয়াতে বা ফরিদপুরে যেখানে আমাদের আখ বা চিনি কলগুলি আছে, সেখানে হয়তো সে গ্রামে ওই স্কুল যদি ওই মিলটা না থাকতো, ওই সুগার মিলটা না থাকতো, সে লেখাপড়া করতে পারতো না। আজকে আপনি দেখবেন যে অনেক জায়গায় আজকে বলেন আমলাতন্ত্রে, সেনাবাহিনীতে বা বিভিন্ন বেসরকারি খাতে অনেক বড় বড় জায়গায় সচিব পর্যায়ে বা আর্মিতে আপনি জেনারেল পর্যায়ে অনেক লোক পাবেন যারা ওই সুগার মিলের স্কুলে পড়ে বা ওই জুট মিলের স্কুলে পড়ে তারা আজকে শিক্ষা লাভ করতে পেরেছে, তারা বড় হতে পেরেছে। এই জিনিসটা কিন্তু বেসরকারি খাতে আমাদের এখন গড়ে ওঠে নাই। এটা দুঃখজনক। আমরা চাই যে মুক্ত বাজার অর্থনীতি, বেসরকারি খাতকে আমরা প্রাধান্য দিতে চাই, বাট আমাদের বেসরকারি খাত ওই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি।
তো আজকে যে মূল্যস্ফীতির কথা বা দ্রব্যমূল্যের কথা উঠেছে, যেহেতু এই সরকার একটি সংস্কারবাদী সরকার, এই সরকার চায় যে প্রথাগত কাঠামো ভেঙে একটি জনকল্যাণমূলক কাঠামো তৈরি করতে, তো অবশ্যই তাদের উচিত যে এই সরকারি নিয়ন্ত্রণের বা সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের চিনি শিল্প বা পাট শিল্প এগুলিকে গড়ে তোলা। শিরোনাম, একাধিক সংবাদপত্রে শিরোনামটি এসেছে 2018 সালের রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক। হ্যাঁ, রাতের ভোট নিয়ে 2018 সালে যেটা হয়েছে, আমরা তো আজকে 2024 সাল, আমরা গত 6 বছরে তো কিছু করতে পারি নাই, এটা বাস্তবতা। এখন যে অনুসন্ধানটা শুরু হয়েছে এইটা এজন্যই প্রয়োজন যাতে ভবিষ্যতে এই ধরনের রাতের ভোট তো আপনার গণতান্ত্রিক বিকাশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য হুমকি। বাংলাদেশের মতো দেশে গণতন্ত্র গড়ে উঠতে পারে না এই সমস্ত রাতের ভোট বা প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোটের কারণে। তো আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাই যে এইটা অনুসন্ধান করে যদি যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। এইটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। আরেকটি শিরোনাম হচ্ছে ছাত্রদের দল ঘোষণা 15 ফেব্রুয়ারির মধ্যে। ছাত্রদের দল ঘোষণা, আসলে তো ছাত্রদের দল বলতে আমি জানি না যে এই পত্রিকাটি কি বোঝাতে চেয়েছে। এখন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল, তাদের নেতৃত্বেই এটা হয়েছে। এটা নিয়ে আসলে বিতর্ক আছে। আমরা তো সাংবাদিক হিসেবে আমরা বিভিন্ন পক্ষের বক্তব্য শুনি, তাই না? তো সেখানে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এখন অনেকেই বলছেন যে ছাত্রদের ওই ঘোষণায় তো আসলে তারা সরকার গঠন করবে এই কথাগুলি ছিল না। তারা চেয়েছিল কোটা সংস্কার, তারপর তারা চেয়েছিল আগের সেই স্বৈরাচারী সরকারের পতন। কিন্তু তারা সরকারে থাকবে বা তারা ক্ষমতায় আসবে এই ধরনের কোনো প্রস্তাবনা তাদের ছিল না। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর বক্তব্য। আবার ছাত্রদের যে পক্ষ থেকে যারা দল এখন করতে চাচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে আসলে আমরা রাজনৈতিক দলগুলি তো দেখেছি গত 10, 15, 20 বছরে, তো তারা হয়তো নতুন কিছু করতে চাচ্ছেন। আমার ব্যক্তিগত মতামত এক্ষেত্রে এটা যে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা অবশ্যই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সেইখানে আগের রাজনৈতিক দল এবং এখনকার যে ছাত্রদের রাজনৈতিক দল তারা যদি করে থাকে, সবাই একটা লেভেল প্লেইং ফিল্ডে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক। আমাদের জনগণ যদি মনে করে যে না তারা ছাত্রদের দলকে ভোট দেবে, তারা দেবে। তারা যদি মনে করে যে না তারা আগের রাজনৈতিক দল বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত এদেরকে ভোট দেবে, তারা দেবে। তো তাদের রাজনৈতিক দল গঠন করতে কোনো সমস্যা নাই, কিন্তু ছাত্রদের রাজনৈতিক দল এই কথাটা আসলে একটু মানে আমাদের শুনতে খারাপ শোনায়। বিকজ ছাত্রদের কাছ তো পড়ালেখা করা। এখন এই পত্রিকায় ছাত্রদের দল বলতে কি বোঝাতে চেয়েছে আসলে এটা একটু মানে দেখার বিষয় আছে। কারণ ছাত্রদের রাজনৈতিক দল বললে মনে হবে যে তারা পড়ালেখা শেষ মানে না করে দল করছে। আবার যদি এটা হয় যে না তারা পড়ালেখাও করবে পাশাপাশি দলও করবে, যেটা আমরা ছাত্র জীবনে দেখেছি, তাই না? আমরা অনেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, সেটা তো সমস্যা নাই। কিন্তু এই ছাত্রদের রাজনৈতিক দল এটা কি আসলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য? সেক্ষেত্রে তাদের ছাত্রদের বলার দরকার ছিল না। তাদের বললেই হতো যে যারা আগের ছাত্র, এই ছাত্র অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল করবেন, তাহলে মনে হয় যে এটা ভালো হতো আর কি। নির্বাচনের কথা আপনি বলছিলেন, একটি শিরোনাম আমরা বলছিলাম যে বিএনপি ও খেলাফত মজলিস তারা এই বছরের মধ্যে নির্বাচন চায়, তাদের একটি বৈঠকও হয়েছে। হ্যাঁ, বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে যত দ্রুত সম্ভব নির্বাচন করার। এইখানে আমাদের দেশের এইটা তো আমি আপনাকে এই মাত্রই বললাম যে এইখানে যে বিতর্কটা এখন হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল প্রথম কথা স্বৈরাচারের পতন, সেটা যখন সম্পন্ন হয়েছে তারপরে আসলে কি আমরা বলেছি সংস্কারের কথা, আবার অনেকে বলেছে নির্বাচনের কথা। সংস্কার এবং নির্বাচন দুইটাই জরুরি। কথা হচ্ছে সংস্কারের মেয়াদ নিয়ে অনেকে কথা বলেছে। অনেকে বলেছেন যে একটা সামগ্রিক সংস্কার দরকার। বিএনপি বা তার সমমনা রাজনৈতিক দলগুলি বলছে যে আসলে নির্বাচনই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এটার জন্যই আসলে অভ্যুত্থানটা হয়েছে এবং তারা জনগণ চেয়েছে যে ওই সরকারের পতন এইটা এই জন্যই জরুরি যে তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। কারণ গত 15 বছর জনগণ ভোট দিতে পারে নাই, এখন তারা পতনের পরে তারা চাচ্ছে একটি সুষ্ঠু ভোট হোক। আবার পাশাপাশি
অনেকেই এটাও বলছেন যে শুধু ভোট হলে হবে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা সামাজিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামোতে এমন কিছু সংস্কার প্রয়োজন যে সংস্কারটা নিশ্চিত করবে যে এই রাষ্ট্র কখনোই একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অধীনে যাবে না, বা যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, জনগণের অধিকার নিশ্চিত করা হবে। এইরকম একটি ব্যবস্থা নিশ্চিত করার পরে আমরা নির্বাচন দেব। তো এইটা একটি আসলে মানে জটিল বিষয় যে আসলে আপনি কোন পক্ষ নেবেন। তবে এইটা ঠিক যে অনেকেই মনে করছেন যে অরাজনৈতিক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু প্রায়োরিটি হচ্ছে একটি নির্বাচন এবং সংস্কার, সমস্ত রাজনৈতিক দল, আমি যেটা আপনিও জানেন, দেখেছেন যে বিএনপি, জামাত সবাই বলেছে যে ন্যূনতম সংস্কার করে, সংস্কারের ব্যাপারে আমার মনে হয় না যে বিএনপি বা জামাত বা কারোই কোনো সমস্যা আছে। চলো, সবাই সংস্কার চান। এখন কেউ কেউ চান ন্যূনতম সংস্কার, কেউ কেউ চান যে আরো একটু অধিকতর সংস্কার। তবে এই বিষয়ে আমার মনে হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচন কবে হবে সেটা আসলে রাজনৈতিক দলগুলি ঠিক করবে। আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখি। তারা কিন্তু পরিষ্কার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না, সংস্কার আমাদের বেশি দরকার নাই, আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন চাই, ডেফিনেটলি তখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে যাবে। এবং আমি এটা খুব সাধুবাদ জানাই যে তারা আসলে জিনিসটা রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জনাব মীর মোস্তাফিজুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।